পরমব্রত চট্টোপাধ্যায় 2021-এ সমাজ মাধ্যমে তিনি একটি পোস্ট করেছিলেন, যাকে কেন্দ্র করে সম্প্রতি এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর খারিজের আবেদন নিয়ে আদালতে এসেছিলেন অভিনেতা, যে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় যে মামলা দায়ের হয়েছে সেই তদন্ত চলবে। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে অভিনেতা পরিচালককে। 2021 সালে সমাজ মাধ্যমে পরমব্রত চট্টোপাধ্যায় একটি পোস্ট করেছিলেন, যার ভিত্তিতে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের হয়েছিল। এফআইআর খারিজের আবেদন নিয়ে আদালতে এসেছিলেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সেই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ, মামলার তদন্ত চলবে। গড়িয়াহাট থানায় যে দায়ের হয়েছে যে মামলা, সেই মামলার তদন্ত আপাতত চলবে এবং অভিনেতা পরিচালককে তদন্তে সব রকমের সহযোগিতা করতে হবে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, পরমব্রত চট্টোপাধ্যায় যে আবেদন করতে এসেছিলেন এফআইআর খারিজে, সেই আবেদন মান্যতা পেল না আদালতে। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হলো? দেখো, একেবারে প্রাথমিক পর্যায়ে শুনানি আজকে হয়েছে, ফলে পূর্ণাঙ্গ শুনানি এখনো পর্যন্ত হয়নি। কিন্তু এই মামলার যে মূল আবেদন রয়েছে সেটা হলো যে এফআইআরটাকে খারিজ করা হোক। কিন্তু আপাতত আজকে অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশ যে এফআইআর খারিজ করা হলো বা এফআইআর এর উপর স্থগিতাদেশ দেওয়া হলো, সেই নির্দেশ আজকে দেওয়া হয়নি। বলা হয়েছে যে ইনভেস্টিগেশনের মতো করেই চলবে এবং তার পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায়কে এই মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সমস্ত রকমের সহযোগিতা করতে হবে, সেই নির্দেশ দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্ট যেটা বলেছে যে অন্তর্বর্তী একটা রক্ষা কবচ হিসাবে আপাততভাবে 4 সপ্তাহের জন্য পাক আদালতের তরফ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ পুলিশ গ্রহণ করতে পারবে না। কিন্তু যেটা বলা হয়েছে যে মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আপাততভাবে বা এফআইআর এর ক্ষেত্রে আপাততভাবে কোনো রকম স্থগিতাদেশ নেই। মামলার চূড়ান্ত বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেই সেই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট গ্রহণ করবে। তুমি জানো যে 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়, সেই বিধানসভা নির্বাচনের পরে সমাজ মাধ্যমে পরমব্রত চট্টোপাধ্যায় তিনি একটি পোস্ট করেন এবং অভিযোগ ছিল সেই পোস্টের পরেই একাধিক জায়গাতে অশান্তি শুরু হয় এবং বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার তাকে খুন পর্যন্ত হতে হয় ওই পোস্ট করার এক ঘন্টা পরেই। ফলে এই ধরনের একটা অভিযোগ নিয়ে সম্প্রতি গড়িয়াহাট থানায় তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয় এবং কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী তিনি এই এফআইআর দায়ের করেন এবং সেই এফআইআর এর ভিত্তিতেই কিন্তু যে এফআইআর খারিজের যে আবেদন ছিল সেটা নিয়েই পরমব্রত চট্টোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে এসেছিলেন। এবং আজকে আরো একবার তোমাকে বলবো যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশে বলা হয়েছে যে ইনভেস্টিগেশনের মতো করেই চলবে। পরমব্রত চট্টোপাধ্যায়কে সমস্ত রকম সহযোগিতা করতে হবে, কিন্তু আপাততভাবে 4 সপ্তাহের জন্য বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরমব্রত চট্টোপাধ্যায়কে গ্রেফতারের মতো কোনো কড়া পদক্ষেপ পুলিশ গ্রহণ করতে পারবে না। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই বিতর্ক কাণ্ডে এবার বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে গেল সিআইডি। গতকালই আপনারা দেখেছেন নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলামের বাড়িতে হ্যান্ডরাইটিং এক্সপার্টদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন অফিসাররা, আর আজকে সিআইডির আধিকারিকরা তাঁরা গেলেন বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, গতকালকে পর ফের আজকে হ্যান্ডরাইটিং এক্সপার্টরা কি গেলেন চন্দ্রনাথ সিনহার বাড়িতে? এক্ষেত্রে ঠিক কি সমস্যা হলো? একদমই, দেখো যে সই বিতর্ক হয়েছে বিধানসভায়, সেই সই বিতর্কেরই তদন্তে আজকে গতকাল 4 সদস্যের একটি সিআইডি টিম আসে এবং তারা গতকাল 9টা থেকে বসেছিল চন্দ্রনাথ সিনহার বাড়িতে, কিন্তু চন্দ্রনাথ সিনহা সেই সময় ছিলেন না। পরবর্তী ক্ষেত্রে তিনি 9:30টার সময় ঢোকেন, তারপর তার সঙ্গে দেখা করে কিছুক্ষণ থেকে তারা চলে আসেন। আজ সকালে এই যারা তদন্ত করতে এসছেন অর্থাৎ সিআইডি সদস্যরা, তারা চন্দ্রনাথ সিনহা বোলপুরে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে যান, তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং যেটা আমরা সূত্রে জানতে পারছি যে হ্যান্ডরাইটিং এক্সপার্ট যারা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে গেছিলেন, কারণ যে সই চন্দ্রনাথ সিনহার নামে করা হয়েছিল সেই সই আদৌ তার কিনা সেটা দেখা হচ্ছে খতিয়ে, এবং তার সঙ্গে কথা বলা হচ্ছে যে তিনি এই সই করেছেন কিনা বা তিনি সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কিনা। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। প্রায় ঘন্টা 1.5 থেকে 2 এই তদন্ত চলে। তারপর তারা বেরিয়ে আসেন সিআইডি টিম এবং এই বিষয়ে সিআইডি টিমকে তারা আমরা জিজ্ঞাসা করলে সেই বিষয়ে তারা কিছু মুখ খুলতে রাজি হননি। পরে চন্দ্রনাথ সিনহা জানান যে তার কাছে এসেছিলেন এবং নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন এবং যা যা তারা নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মেনে তিনিও সেগুলো করেছেন। কিন্তু তিনি খোলসা করে বলতে চাননি যে অ্যাকচুয়াল কি হয়েছে না হয়েছে পুরো বিষয়টাকে, কিন্তু তিনি জানিয়েছেন তিনি সব ধরনের সহযোগিতা ভবিষ্যতেও করবেন এবং এই সিআইডি টিম যদি আবার আসে তার জন্য যে সহযোগিতার দরকার তিনি সেটা করবেন।
নমস্কার, ধন্যবাদ। কি জানিয়েছেন চন্দ্রনাথ সিনহা, বোলপুরের তৃণমূল বিধায়ক? দেখুন। বিরোধী নেতা নির্বাচন আমরা করেছি কিনা ওনাদের সন্দেহ যে বিরোধী নেতা নির্বাচন অনেক এমএলএ হাজির হননি, কিন্তু পরপর দুদিন এমএলএদের বিধায়কদের মিটিং হয়েছে শোভনদার ডাকে। সেখানে পরিষ্কারভাবে 70 জনের কাছাকাছি এমএলএ উপস্থিত ছিল। ওই সংগ্রহ জাল কিনা দেখতে এসছিল। তাই আমি বললাম, ওনাদের সাজেশন দিলাম যে এইসব নাটক না করে সোমেনবাবু, যেহেতু উনি সেক্রেটারি বিধানসভার, উনি আমাদের বিধায়কদের ডেকে নিয়ে বললেই পারতেন যে আপনারা শোভনদাকে বিরোধী জনতা চাইছেন কিনা, কতজন চাইছেন দেখতেই পারতেন। তার জন্য এইসব কেস করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে এটা উচিত হয়নি। ঘটনার সূত্রপাত কিন্তু আগে থেকেই হয়েছে, যেখানে তৃণমূলের পরিষদীয় দলের প্রস্তাবে কয়েকজন বিধায়কের সই মিলছে না। থানায়, হেয়ার স্ট্রিট থানায় ইতিমধ্যে অভিযোগও দায়ের হয়েছে। গতকাল দুই তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলামের বাড়িতে একেবারে হ্যান্ডরাইটিং এক্সপার্টদের নিয়ে সিআইডি তদন্তকারীরা পৌঁছে যান। এর মধ্যে বাহারুল ইসলাম তিনি দাবি করেছিলেন যে সই তাঁকে দেখানো হয়েছে সেই সই তিনি করেননি। বিধানসভায় এবার তৃণমূল বিধায়কদের সই বিতর্ক জানিয়ে অভিযোগ দায়ের হলো হেয়ার স্ট্রিট থানায়। তদন্তে সিআইডির হ্যান্ডরাইটিং এক্সপার্টদের নিয়ে দুই তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলামের বাড়িতে পৌঁছে গেলেন তদন্তকারী আধিকারিকরা। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। সূত্রের খবর, সেখানে কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে বিধানসভার অফিসারদের সন্দেহ হয়। এ নিয়ে বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে সিআইডির হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেয় পুলিশ। বৃহস্পতিবারই চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলামের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। সই না মেলা নিয়ে নয়না বন্দ্যোপাধ্যায় যুক্তি দিয়েছেন। 6 তারিখে আমাদের একটা সিএলপির মিটিং ডাকা হয়েছিল দলীয় ভাবে। তো ওখানে আমরা যখন যাই তখন আমরা হাত তুলে সবাই মিলে শোভনদেব চট্টোপাধ্যায়কে, শোভনদাকে আমরা অপোজিশন লিডার আমরা সিলেক্ট করি। 4 তারিখ থেকে এতবার ব্লক লেটার্স লিখে তারপর কনস্টিটিউয়েন্সি লিখে সই করতে গেছি, সইয়ের জায়গা ছিল না। তো ডেটটা লিখে আমি বললাম তো শেষ হয়ে গেল, সই তো জায়গা নেই। তো বললো ঠিক আছে। তো আজকে সিআইডি এসছেন, 2 বার এসছেন। আজকে যেহেতু ঈদের দিন আমরা নিশ্চয়ই রাস্তায় থাকি, তো উনি এসছেন, আবার এসে বিকেল বেলাও এসছেন। এসে তখন বললেন যে না, আমরা ভেতরে যাব না, আমরা এখানে এইটুকু জানতে এসছি, এটা কি আপনার লেখা? আমি বলছি হ্যাঁ, এটা আমার লেখা। দেখুন, জায়গা ছিল না বলে আমি সই করতে পারিনি। আপনারা বললেন না, আপনার প্যান কার্ড দিন। প্যান কার্ড সিজ হলো, আবার সেটাকে জেরক্স হলো, আবার আমাকে সই করালেন। তবে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলামের চাঞ্চল্যকর দাবি, তাকে যে সই দেখানো হয়েছে তা তিনি করেননি। আমাকে যখন বললো যে 6 তারিখ আপনি কোথায় ছিলেন, তো সেক্ষেত্রে আমি বললাম যে ভাঙড়ে পোস্টপোল ভায়োলেন্সের কারণে আমি 6 তারিখ তো বাড়ির থেকে বেরোইনি, আমি বাড়িতেই ছিলাম। তো সেক্ষেত্রে বললো যে আপনার 6 তারিখের ডেটে এরকম একটা সিগনেচার রয়েছে। আমাকে দেখালেন সিগনেচারটা। তো সিগনেচারটা দেখে আমি অবাক হলাম যে এই সিগনেচারটা আমি তো করিনি। তো সেক্ষেত্রে এই সিগনেচারটা কিভাবে, কে বা কারা করলো, কেন বা করলো, কে বা কারা করলো, আমি এটা আমি গভীর উদ্বেগজনক ঘটনা। এটা আমি কি ভাষায় বলবো বুঝতে পারছি না। এ নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। সম্ভবত উপস্থিতি নিয়ে সেখানে কিছু একটা গন্ডগোল হয়েছে সই সাবুতে। এটা যদি হয়ে থাকে এটা অত্যন্ত ভয়ঙ্কর, যেই করে থাকুন। সেটা বিধায়ক যদি করে থাকেন সেটা লজ্জার, আর বিধায়কের জন্য যদি অন্য বিধায়ক কেউ করে থাকেন সেটা লজ্জার এবং ভয়ঙ্কর বটে। কিন্তু দাদা বৌদির যদি সই কেলেঙ্কারি হয় সেটা তো বড় ভয়ঙ্কর। কিন্তু যখন সিআইডি গেছে, হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে একজন মাননীয় বিধায়কের বাড়িতে গেছে, তখন সেখানে কোনো না কোনো সমস্যা আছে। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সঙ্গেও যোগাযোগ করেন তদন্তকারীরা। তিনি বাড়িতে না থাকায় তদন্তকারীদের পরে আসতে বলেন। আশাবুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। ধোঁকাবাজি আর 2 নম্বরি করাটাই তৃণমূলের কাজ। এমন একটা দল পশ্চিমবঙ্গে 15 বছর রাজত্ব করলো, এটা আমাদেরই দুর্ভাগ্য। তৃণমূলের পরিষদীয় দলের প্রস্তাবে কয়েকজন বিধায়কের সই না মেলার প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। পুরো ধোঁকাবাজি আর এই ধরনের 2 নম্বরই কাজ করার পার্টিটাতে সব। আর যে যত বড় 2 নম্বর তাকে তত বড় নেতা করা হয়, যত বড় ক্রিমিনাল ভ্রষ্টাচারী তাকে তত বড় নেতা করা হয়েছে। নাহলে উপর থেকে নিচে কি করে এই ধরনের আকচাকচি হয়?
চুলোচুলি হচ্ছে। দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় এমন একটা দল 15 বছর রাজত্ব করলো, মানুষ সহ্য করলো, যারা এনেছে তারা পরে চুপ করে গেল, বুদ্ধিজীবীরা ঝাঁপিয়ে পড়ে তাদের নেতৃত্ব করলেন, আজকে তারা মণি বাবা হয়ে গেছেন। এই পাপের ভাগ কে নেবে? সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছে বেআইনিভাবে। ফের সাগরে উঠল একই অভিযোগ। তৃণমূল কর্মীর দোকান থেকে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। বেআইনিভাবে ত্রাণ সামগ্রী মজুতের অভিযোগ উঠেছে এলাকার তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে। আর বিষয়টি জানার পরই তৃণমূল কর্মীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আর ওরা চাইছিল, তাই তারপরে দাবি দিয়েছিল, ওরা এই মালগুলো রাখছিল। কারা রেখেছিল? তৃণমূলের নেতা। আপনিও তৃণমূল করেন? দেওয়া হয়েছিল, তারপরে এই নির্বাচন ঘোষণা হওয়ার ফলে আর দেয়নি, পরে দেবে বলছিল আর দেয়নি। দোকানটা বন্ধ ছিল, তারপরে এই দোকান খুলে এই মালগুলো তারা নিচ্ছে। উন্নয়নটা হয়েছে একমাত্র তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে স্টক হয়েছে। এই যে এসডিপি মানে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড প্রত্যেক বছর মাছ দিত চারাপোনা, তার সঙ্গে তাদের খাবার, চুন এবং এসি নেট, কখনো আবার ছিল ত্রিপল ছিল। প্রত্যেকটা জায়গাতে সাধারণ মানুষকে দেওয়া হয়নি, অবৈধভাবে একটা জায়গাতে গুদাম করা হয়েছে। ভোটের আগে মানুষকে এগুলো দিয়ে ভোট নেওয়ার জন্য চক্রান্ত করেছে। আজকে সাধারণ মানুষ রামকরচর অঞ্চল থেকে এই স্টকগুলোকে ধরেছে। আমি বলবো যে বিগত সময়ে তৃণমূল কংগ্রেসের সরকার এভাবে সাধারণ মানুষের সমস্ত রকম দিক থেকে তাদের খাবার, সে মাছের খাবার হোক আর মানুষের খাবার হোক, সবগুলোকে কেড়ে নিয়ে তারা নিজেরাই বিক্রি করে সংসার চালাবে। আপনাদের শোনালাম তৃণমূল এবং বিজেপির বক্তব্য। এবার শুনুন স্থানীয় বাসিন্দারা কি বলছেন। ওটাতে মাল রেখেছে মজুত করে। আমরা চাইছি বুথ সভাপতি, তৃণমূলের যে বুথ সভাপতি ছিল, ওনার কিছুটা শাস্তি হোক, আপাতত শিক্ষা পাক। অবশ্যই এগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা। ওরা চাইছিল যে আমরা এগুলো আত্মসাৎ করব, আমরা নিজেরাই আত্মসাৎ করব, যার জন্য ওরা রেখে দিয়েছে ঘরের মধ্যে। বুথ সভাপতি ছিল দেবাশিস মাইতি। এগুলো বের হয়েছে, বিডিও সাহেবের কাছে যাবে, সরকারি মাল সরকারি ঘরে চলে যাবে। এ নিয়ে কথা বলে নেব আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, এই তৃণমূলের বুথ সভাপতি, তার দোকান থেকে ঠিক কি কি উদ্ধার হয়েছে এবং জনগণের জন্য আসা ত্রাণ সামগ্রী তিনি কেন এইভাবে বেআইনিভাবে মজুত করলেন? একদম দেখো সুপর্ণা, এটা সাগরের রামকরচর যে পঞ্চায়েত রয়েছে সেখানকার 65 নম্বর বুথের ঘটনা। এটা গত 4 মে যখন নির্বাচনের ফল প্রকাশ হয়, তখন থেকেই কিন্তু এই যে দেবাশিস মাইতি, এই বুথের তৃণমূল সভাপতি, বুথ সভাপতি, তিনি এই ত্রাণ সামগ্রীগুলো এই ভূপতি মাইতি নামে এক ব্যক্তির দোকান আছে, সেই দোকানের মধ্যে মজুত করে রাখা ছিল। সেইটা তারপরে গত 4 মে থেকে এটা তালাবন্ধ অবস্থায় ছিল। গতকাল স্থানীয় বাসিন্দারা এবং বিজেপি কর্মী সমর্থকরা আবার জড়ো হন এবং তারপরে সেই তালা খোলার পর দেখা যায় যে প্রচুর ত্রাণ সামগ্রী, সরকারি ত্রাণ সামগ্রী, যেগুলো সাধারণ মানুষের কৃষকদের মধ্যে বিলি বন্টনের জন্য দেওয়া হয় বিভিন্ন সরকারি প্রশাসনিক ভবন থেকে, সেইগুলো একদম ব্যক্তিগত স্তরে সেগুলো তৃণমূলের বুথ সভাপতি তিনি কি করলেন, একজন তৃণমূল কর্মীর দোকানের মধ্যে মজুদ রেখেছিলেন। প্রশ্নটা এই জায়গাটায়, শুধু গতকাল রামকরচরের ঘটনা নয়, নির্বাচনের ফল প্রকাশের পর আমরা দেখলাম সাগরের 3 থেকে 4 জায়গায়, সেটা রুদ্রনগরে হয়েছে, সেটা মুড়িগঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতে হয়েছে, এখন রামকরচরে হয়েছে। এই যে এলাকায় এলাকায় প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী, ত্রিপল, মাছের খাবার, পানের বড় যে চর, সমস্ত, তারপরে কৃষি বীজ, কৃষি সামগ্রী, এইগুলো প্রচুর পরিমাণে তৃণমূল নেতারা তারাই রেখে দিয়েছে, বিভিন্ন জায়গায় মজুত করে রেখে দিয়েছে। সরকারের এই জায়গাটায় তৎকালীন প্রশাসনের যে যারা ছিলেন দায়িত্বে, বিডিও অফিস এবং অন্যান্য জায়গায় যারা দায়িত্বে ছিলেন, তাদের কিন্তু ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে ইতিমধ্যে। কারণ যে সমস্ত ত্রাণ সামগ্রী পঞ্চায়েত এবং বিডিও অফিস থেকে সাধারণ উপভোক্তাদেরকে বন্টন করার কথা, সেটা কি করে তৃণমূল নেতা এবং কর্মীদের বাড়িতে চলে গেল, সেটা কিভাবে দেওয়া হতো? তার মানে পুরোটাই সেই সময় বিরোধী বিজেপি যে অভিযোগগুলো করে আসতো যে আমাদের সাধারণ যারা কর্মী সমর্থক আছেন বিজেপি, তাদেরকে গেলে ত্রাণ পাওয়া যায় না, বিডিও অফিসে গেলে ফিরিয়ে দেওয়া হয়, সেই তৃণমূল নেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এক শ্রেণীর তৃণমূল নেতা কর্মীরা তারাই এগুলো বিলি বন্টন করেন। এই যে রাজনৈতিক আনুগত্যের যে প্রশ্নটা বারে বারে তৎকালীন তৃণমূল সরকারের আমলে যেটা বিরোধীরা অভিযোগ করতেন যে রাজনৈতিক আনুগত্য না থাকলে কোনো রকম কোনো সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় না, আজকে 14 মে
ফল প্রকাশের পর কিন্তু সেটা কিন্তু আরো প্রকট হয়ে উঠেছে। একেবারেই গৌতম, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি কিভাবে বস্তা বস্তা ত্রাণ সামগ্রী বের করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে গৌতম। বিধানসভা নির্বাচনে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে পুলিশের জালে রহরা তৃণমূল নেতা। ধৃত প্রসেনজিৎ সাহা রহরার বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান। খড়দার তৃণমূল ব্লক সভাপতির পদেও রয়েছেন প্রসেনজিৎ। অভিযোগ, তৃণমূলকে ভোট না দিলে ফল প্রকাশের পর দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। আর ঠিক কি কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দেখো সুপর্ণাকে একাধিক অভিযোগ রয়েছে এই প্রসেনজিৎ শাহর বিরুদ্ধে। প্রসেনজিৎ শাহ হচ্ছে খড়দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার পাশাপাশি তৃণমূল পরিচালিত বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ভোট পরবর্তী সন্ত্রাস, তার পাশাপাশি ভোটের আগে হুমকি দেওয়া, সাধারণ ভোটারদেরকে হুমকি দেওয়া, তাদের মধ্যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে। এবং গত পরশুদিনকে রওরা থানা এলাকায় মহিলারা তারা রওরা থানায় গিয়ে বিক্ষোভ দেখায় এবং গ্রেপ্তারের দাবি তোলে প্রসেনজিৎ শাহ। তার পরপরই গতকাল সকালে প্রসেনজিৎ শাহকে গ্রেপ্তার করে রওরা থানার পুলিশ। তার বিরুদ্ধে পুকুর ভরা, তোলাবাজি, হুমকি, সন্ত্রাস একাধিক অভিযোগ আনা হয় এবং তাকে গতকাল ব্যারাকপুর মহকুমায় পেশ করা হয় এবং কিছুটা পাল দিয়ে পুলিশ হেফাজতে জেল হেফাজতে মৃত্যু দিয়েছে। প্রসেনজিৎ শাহ গত কয়েক মাস আগে খড়দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল এবং তারপরে খড়দার বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে কুকুর ভরাটের একাধিক অভিযোগ রয়েছে এবং তোলাবাজির অভিযোগ রয়েছে। তার পাশাপাশি এলাকার মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ এবং সেই মর্মে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে অভিযোগ পেয়েই রওরা থানার পুলিশ গতকাল সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় এবং ব্যারাকপুর মহকুমা আদালত তাকে 5 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। ধন্যবাদ সমীরণ। অন্যদিকে বীরভূমের মোহাম্মদ বাজারে তৃণমূলের 2 ব্লক সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে 2021 সালে ভোট পরবর্তী হিংসা এবং খুনের অভিযোগ। গতকাল উত্তরবঙ্গ থেকে মোহাম্মদ বাজার 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তাপস সিনহাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে গ্রেফতার করা হয় কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কেও। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, দেখো, বীরভূমে মোহাম্মদ বাজার ব্লকের 2 যে ব্লক সভাপতি অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে 1 নম্বরের যিনি তৃণমূল ব্লক সভাপতি রয়েছেন তাপস সিনহা, তাকে উত্তরবঙ্গ থেকে ধরা হয়েছে এবং বাগডোগরা এয়ারপোর্টের কাছাকাছি এলাকা থেকে তাকে ধরা হয়েছে। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তাপস সিনহার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে 2021 সালে ভোট পরবর্তী হিংসায় ভাঙচুর, মারধর করার অভিযোগ ছিল। এবং সেই সময় মোহাম্মদ বাজারে এক ব্যবসায়ী দেবরঞ্জন ভট্টাচার্য, তিনি অভিযোগ দায়ের করতে পারেননি। তিনি বিজেপি ক্ষমতায় আসার পর অভিযোগ দায়ের করেন এবং তিনি 3 জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন। এই তাপস সিনহার পাশাপাশি লাভপুরের যিনি প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহ এবং পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে। এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই তাপস সিনহাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। অন্যদিকে মোহাম্মদ বাজার 2 নম্বর ব্লকের যিনি তৃণমূল ব্লক সভাপতি রয়েছেন কালীপ্রসাদ ব্যানার্জি, তাকেও গ্রেপ্তার করা হয়েছে গতকাল সিউড়ি থেকে। সিউড়ি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল 2023 সালে এই এলাকাতে অর্থাৎ 2 নম্বর ব্লকে 3টি পরপর খুন হয়েছিল। এই খুনের অভিযোগ ছিল। প্রথম দিকে তার খুনের নাম থাকবে, পরবর্তী ক্ষেত্রে তার যে চার্জশিট দেওয়া হয়েছিল সেখানে তার নাম ছিল না। কিন্তু তারপরে হাইকোর্টে একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই কালীপ্রসাদ ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে স্বাভাবিকই জেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ একই এলাকার 2 ব্লক সভাপতিকে পরপর গ্রেপ্তার এবং পুলিশের যে সক্রিয়তা, কারণ আমরা এর আগেও দেখেছি একাধিক তৃণমূল নেতাকে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এখনো পর্যন্ত গতকাল একাধিক জায়গাতে তৃণমূল যেসব ব্লক সভাপতি ছিলেন বা যারা কর্মকর্তা ছিলেন, যারা তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এই ভোট পরবর্তী হিংসার বা দুর্নীতির অভিযোগ ছিল, তাদেরকে মারধর করা হয়েছে, এমনকি কাউন্সিলরদেরও মারধর করা হয়েছে। তাই এই 2 ব্লক সভাপতিকে গ্রেপ্তার করাতে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। কালীপ্রসাদ ব্যানার্জিকে আজকে সিউড়ি আদালতে তোলা হবে। ধন্যবাদ ভাস্কর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.